আজকে আমি যে বিষয়টা সবচেয়ে খুশি হয়েছি যে বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি তারা আজকে বাংলাদেশের একটা রিপোর্ট করেছেন। রিপোর্টটা হলো যে ইলেকশনের ঠিক 10 দিন আগে, এবং আমি প্রথমেই এই ভিডিওর টিআইবিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই। মনে রাখবেন, এই পৃথিবীতে যত দেশে গণতন্ত্র আছে, প্রত্যেকটা দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং করে বলেই গণতন্ত্রগুলো টেকসই হয়। পৃথিবীর যত অ্যাডভান্স দেশে আছে, আমাদের দেশের এই প্রতিষ্ঠানগুলোকে আপনার পিষ্ট করে ডিসফাংশনাল করে দেওয়া হয়েছে রাজনৈতিক সুবিধার্থে। এবং আমরা বারবার বলি যে কারণে আমার সোশ্যাল মিডিয়াতে আসা, আমি কিন্তু আসি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য। প্রথমে মূলত এই টোটাল মনে হয়েছে অদ্ভুত, এগুলা পরিবর্তন না হলে এদেশের কোনো পরিবর্তন হবে না। এজন্য আপনি খেয়াল করবেন, আমি যখন শুরু করি তখন প্রথম 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি কোনো মানে আওয়ামী লীগকে টার্গেট করে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে একদম ওইগুলো আমি আসলে ওইভাবে করি নাই। মূলত আমি সিস্টেমকে টার্গেট করেছিলাম। এই যে জুডিশিয়ারি বলেন, অ্যান্টি কারাপশন ব্যুরো বলেন, এগুলো নিয়ে, এবং বিচার বিভাগ, এগুলো সবার কথাবার্তা আমরা মানে 9 বছর আগে শুরু করেছিলাম। এখন যে আওয়ামী লীগের চেয়ে বড় হচ্ছে সিস্টেম। আওয়ামী লীগ পরিবর্তন করলে আবার যদি অন্য একটা পার্টি ঠিক একইভাবে আসে, পরিবর্তন সেখানে হবে না। সেই কথাগুলোই বলছিলাম। আজকে টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যারা বিভিন্নভাবে দুর্নীতির সূচক এবং সুশাসনের জন্য তারা কাজ করে থাকে, তারা যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা এই সময় সাহসী রিপোর্ট। এবং এই সময় এসে তারা যে মানে একটা তত্ত্ব না, প্রশ্ন হলো এটা কি বিএনপির বিপক্ষে গেছেই বলে আমি খুশি? নট এট অল। এটা আমি বিএনপির বিপক্ষে গেছে বলে খুশি না, বরং আমি এই কারণে খুশি যে তারা এটা দেখিয়েছেন, মানে বিএনপিকে হুঁশিয়ার করার জন্য, এবং মানুষের সামনে তুলে ধরেছেন যে আমরা এই কেওসটা, এই রাজনৈতিক জায়গা থেকে এই পরিবর্তনগুলো আমাদের দরকার। এটাই তারা দেখিয়েছেন, এবং এই জন্যই আমার বক্তব্য এই জায়গাতে। অর্থাৎ আজকে টিআইবি যে দেশে সহিংসতা, মারামারি, বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো হয়েছে আফটার পোস্ট, মানে আফটার আপনার 5th of August বা পোস্ট মানে অগস্ট, সেখানে 97% একাই বিএনপির দখলে, উইচ ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। এই জিনিসটা আমরা, কেননা বিএনপি বা জামায়াতকেই তো আমরা ধরি আগামীতে আমাদের ক্ষমতার দাবিদার। তাদের ভিতরে যদি এটা থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আসলে কতটুকু ভূমিকা রাখবেন বা রাখতে পারবেন, এটা থেকে উত্তরণের পথ কি সেটা তারা বলা দরকার এখনই। আমি মনে করি এটা মানে ক্লিয়ার করা দরকার, এবং কাউকে না কাউকে এটা চ্যালেঞ্জ করতে হবে নেতৃবৃন্দকে। ইউ নো হোয়াট, আপনাদের এই হচ্ছে স্ট্র্যাটেজি। এবং এই সময় টিআইবি যে রিপোর্টটা দিয়েছে, আনডাউটেবলি এই রিপোর্টটা বেসড অন ডেটা অ্যান্ড ফ্যাক্টস, এবং ইফ ইউ চ্যালেঞ্জ দেম, দে ক্যান গো টু দ্য কোর্ট অ্যান্ড দে ডেফিনেটলি দে উইল বি এবল টু প্রডিউস ইট বিফোর দ্য জাজ। সো আমি মনে করি, এবং 90 আপনার এই 1.7%, রাইট, বিএনপি, আওয়ামী লীগ অলমোস্ট 20%, রাইট, জামায়াত 7.7%, বাকি যে দল আছে তারা। তাহলে আপনি কল্পনা করতে পারেন, দেখা যাচ্ছে যে বিএনপি, আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ, তারা কম্বাইন মিলে মোটামুটি 100% দেশের সহিংসতা এবং বিশৃঙ্খলার জন্য দায়ী। তাহলে আমাদের পরিবর্তন আনতে গেলে কি করতে হবে ভাই? উই ওয়ান্ট টু ফ্রি ডক্টর, ওয়ান্ট টু কি ডক্টর এস তারিক ন্যাশনাল ডিবে। আচ্ছা, সুন্দর একটা মানে আজকে একটা প্রপোজাল আসছে, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার। তো আমি বলি, তো এখন টিআইবির এই যে এটা গণতন্ত্রের সহায়ক, যতটা না বিএনপিকে এখানে বিপদে ফেলবে, তার চেয়ে বেশি গণতন্ত্রের সহায়ক এটা যে তারা। এবং জামায়াত ইসলাম, তারা মনে করেন তারা মানে তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত না, তারাও কিন্তু 7% আসছে। এটা জামাতের চ্যালেঞ্জ করা দরকার, এই ডেটাগুলা তাদেরই খুঁজে বের করা দরকার যে 7% আসলো, এটা জামাতের রাজনৈতিক স্টাইলের কাছেও আমি মনে করি বেশি, রাইট? সুতরাং আওয়ামী লীগ বিএনপি দেখা গেছে যে আপনার দুটি সমপর্যায়ের রাজনৈতিক মানে স্ট্রাকচারের দলের, মানে তারা মোটামুটি 110%, মানে এটা কিন্তু মনে করবেন না যে যে ঘটনা ঘটেছে তারা বলছে যে 20% জন্য তারা দায়ী। এটা অ্যালার্মিং, এবং এটা কমতে হবে। এবং আমি অনতি বিলম্বে নেতৃবৃন্দর কাছে যারা আছেন, জাতীয় দল বিএনপির যারা আছেন, আমি মানে চেয়ারম্যানকেও বলছি, চেয়ারপারসনের উদ্দেশ্য করে বলছি, আপনাকে এটা অ্যাড্রেস করে বলতে হবে এটা আপনারা কিভাবে আপনি মিটিগেট করবেন। দেখুন হয়েছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই নো 1971 বক্তব্য নয়। আমরা শুনতে চাই যে 71 জামাত কি করেছিল, উই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইট এনিমোর। আমরা এখন শুনতে চাই আপনার কাছে যে আপনি আসলে মানে এই যে 91% যা মানে সহিংসতার জন্য বিএনপি দায়ী, এটাকে মিটিগেট কিভাবে করবেন এবং এটা রিপিটেশন হবে কিনা, এটা আমরা জানতে চাই আপনার কাছে। এবং আওয়ামী লীগ তো বাদ দিয়ে দিলাম, যেহেতু এরা আমাদের এখানে নাই, সুতরাং তাদের মানে কথা এই মুহূর্তে আমরা বলছি না। এবং জামাতের 7% is a lot for Jamaat Islami, like political party like Jamaat, honestly speaking. So আমরা এগুলা মিটিগেট করেন তারা এগিয়ে যাবেন। কেননা আমরা দেখুন, আমি আবার বলছি যে আমি honestly speaking, family card is not my issue.
আপনি $10,000 টাকা প্রতি মাসে আমাকে দিবেন, দিস ইজ নট মাই ইস্যু। মাই ইস্যু, আওয়ার ইস্যু, পিপলস ইস্যু ইজ দ্যাট সুশাসন, গুড গভর্নেন্স, রাইট? গুড গভর্নেন্স অ্যান্ড রুল অফ ল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড করাপশন যদি কমানো না যায়, আপনি 50,000 টাকা করে মাসে আপনি আমাকে দিলেও লাভ হবে না। আমি আবারও বলছি, এবং এটা আমাদের ইস্যুই না। বিএনপির এই ধরেন তারা যে নিয়ে আসছেন, এটা ইটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া, বাট এটা নাম্বার 10 থাকার কথা। এটা কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারের জায়গা হওয়ার কথা না নির্বাচনী ক্যাম্পেইনে। এটা 10 অথবা 11তে থাকার কথা, কিন্তু এটাকে সবার আগে বলা হয়েছে। নাম্বার 1 পুঁজি করা হয়েছে যে দিস ইজ দ্য মেইন থিং, রাইট? সো আমি মনে করি যে what I mean, এটা আমাদের কোনো ইস্যু না, বরং এটাকে প্রেজেন্ট করতে গিয়ে যে ভুল করা হয়েছে সেটা মানে লেজেগুবরে অবস্থা, এবং এটা মানুষের হাস্যকর সৃষ্টি হয়েছে। ইট কুড বিন সামথিং লাইক, বাট সবার আগে হচ্ছে রুল অফ ল। ফর এক্সাম্পল, আপনি মনে রাখবেন যে আপনি যখন করাপশন, দুর্নীতি যদি ঠিক করে মানে আপনি কমাতে পারেন, আমি মনে করি যে একটা দল, মানে যে দলই, জামাত বা বিএনপি, ক্ষমতায় যাওয়ার পরে যেন ওভারনাইট, তারা নির্বাচিত হওয়ার পরে ওভারনাইটের ভিতরে যেন 50% দুর্নীতি, রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতিগুলা ভ্যানিশ হয়ে যায়, যে আমরা এখানে আর কিছু করতে পারবো না। কিন্তু সমস্যা হলো, যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার আগে এরা মনে করে যে আমার দল আসলেই খেলা কিন্তু জমে যাবে, আমি কিং অ্যান্ড আই উইল বি দ্য কুইন অ্যান্ড আমি যা ইচ্ছা তাই করতে পারবো। দিস ইজ এ মাইন্ডসেট ইজ নাম্বার 1 ইস্যু পৃথিবীতে সব কিছুর মাইন্ডসেট। ইফ ইউ ওয়ান্ট টু বি, আপনি যদি বড় হতে চান, মাইন্ডসেট। আপনি যদি যে কোনো সাকসেসফুল হতে চান, মাইন্ডসেট। আপনি খারাপ হতে চান, সেটাও মাইন্ডসেট। তো মাইন্ডসেটটা আমরা দেখতে চাই যে আসলে আপনাদের মাইন্ডসেটটা কি, কিভাবে আপনারা এটা মানে মিটিগেট করবেন বা আমাদের সামনে উপস্থাপন করবেন। দিস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং আমি আবারও টিআইবিকে এটা দিয়েছি, এবং বাংলাদেশের মানুষের সামনে এটা তুলে ধরেছেন তারা। আমি মনে করি প্রত্যেকটা জায়গা থেকে টপ টু বটম অ্যাক্রস দ্য বোর্ড লিডারশিপ যারা আছেন জাতীয়তাবাদী দল বিএনপির, তারা এটা অ্যাড্রেস করে বলবেন, কেননা এটাকে লুকানোর কিছু নাই। যখন সামনে আসছে আপনাকে বলতে হবে যে দেখুন, এখানে সবচেয়ে স্মার্ট মুভটা হচ্ছে যে যা হয়েছে আমরা শিক্ষা নিয়েছি, উই গোনা মুভ ফরওয়ার্ড। এটা হচ্ছে উত্তর। আমরা করি নাই, ভুল হয়েছে, এটা হইতে পারে না, দ্যাটস নট দ্য আনসার। এটা হচ্ছে এক ধরনের দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক দলের এবং ফেসিস্ট বা অথরিটারিয়ান গভর্নমেন্টের, ইরেসপন্সিবল গভর্নমেন্ট বা লিডারশিপের মানে আপনার চরিত্র। সো আমরা চাই আপনারা বলবেন যে হয়েছে, উই উড লাইক টু মেক ইট কারেক্ট, এবং এটা যেন রিপিট না হয়। আচ্ছা, তো এটা আমরা দেখতে চাই। আর আপনি যারা ডিবেটের কথা বলছেন, মানে ইভান ভাই, আজকে শুনলাম যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উনি তারেক রহমান সাহেবকে ডিবেটের মানে আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হলো, ইট ইজ কপিড ফ্রম মি, রাইট? নাও আমি বলছি না যে উনি আমাকে দেখে এটা বলেন। ওয়াই আই সে দ্যাট, এটা একটা স্যাটায়ার বললাম আমি, একটা টিজিং। আমরা এই কথাটাই বলছি, আমরা দেখতে চাই আমেরিকার মতো 5 বছর আগ থেকে এই কথাগুলো বলছি, আমাদের লিডারশিপটা নির্বাচনের আগে 30 মানে স্তরে তারা ডিবেট করবেন একে অপরের সাথে। এক এক দিন এক এক ধরনের ডিবেট হবে, এবং এই ডিবেটগুলোতে শিক্ষক, সুশীল সমাজ, জার্নালিস্ট এবং এদের পক্ষ থেকে প্রশ্ন থাকবে, বিভিন্নভাবে প্রশ্ন থাকবে। যতদিন পর্যন্ত এইটা আমরা এক্সারসাইজ মানে শুরু করতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করতে পারবেন না। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, ইউ ক্যান ডু ইট. Please come forward and accept this challenge. Let's have a debate. We would like to see the guts and capability on the stage before the nation, and the entire world will watch you. And like live, you will maybe আপনি কোয়েশ্চন আগে নিতে পারেন, অসুবিধা নাই। তবে কোয়েশ্চনগুলা এখানে কোয়েশ্চন হবে অর্থনীতির উপরে, এখানে কোয়েশ্চন হবে মানে আপনি যদি বলি ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে, এখানে কোয়েশ্চন হবে আমাদের, আমি যদি বলি যে আমাদের সামাজিক নিরাপত্তা খাত নিয়ে, আপনার প্রতিরক্ষা খাত নিয়ে, আমাদের প্রবাসীদেরকে নিয়ে, এগুলা ভেরি ভাইটাল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের এডুকেশন নিয়ে, এগুলার প্রশ্ন আমরা জানতে চাই, আমরা দেখতে চাই আমাদের লিডারশিপরা আগামীতে কারা কিভাবে পরিচালনা করবেন। আমি তো বলছি, আমি 5 বছর আগে বলেছি, এবং এটা এখন বলেছে, আমরা ভুলে গেছি, আমরা মনে করেছি যে না এরা করবেন না, এরা করতে পারবেন না। এখন যেহেতু জামাতের আমির উনি বলেছেন, প্লিজ অ্যাকসেপ্ট ইট অ্যান্ড কাম ফরওয়ার্ড, লেটস হ্যাভ সামথিং ডিফারেন্ট, এবং এটা প্রমাণ করেন যে আপনি বর্তমান যুগের নেতা, আমাদের নেতা, তরুণ প্রজন্মের জেনজির নেতা হওয়ার যোগ্যতা আপনার আছে, এবং আপনি পারবেন। আপনি আসেন, কারণ যেহেতু এটা বাংলাতে হবে সবার, আমি মনে করি যে এটা একটু প্রিপারেশন নিতে হবে, আর কিছু না। এখানে তো কেউ আপনাকে রকেট সায়েন্সের মানে কথা বলতেছে না, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, অতীতে কিভাবে করেছেন, সেটা ভুল হয়েছে কিনা, হইলে এখন এটাকে মিটিগেট কিভাবে করবেন, অর্থনীতি বিষয়ে আপনার পদক্ষেপগুলো কি হবে, সামাজিক নিরাপত্তা খাতে দুর্নীতি বিষয়ে নাম্বার 1 আপনি কিভাবে কি পদক্ষেপ নেবেন দুর্নীতি বিষয়ে, এবং বাংলাদেশ থেকে দুর্নীতির মানে আপনার এই দুর্বৃত্ত মানে আপনার এই ইরাডিকেট করতে গেলে কি পদক্ষেপ আপনি নেবেন, এবং কমিটমেন্ট কোন কোন জায়গায়। আমি মনে করি আগামীর বাংলাদেশ কিভাবে হবে এই বিষয়গুলোর উপর নির্ভর করে সারা পৃথিবীতে ডিবেট হয়, আমাদের দেশে মানে এগুলো হয় না। কেন হয় না? বিকজ আমাদের লিডারশিপরা নট কম্পিটেন্ট এনাফ টু বি অন দ্য স্টেজ বিফোর দ্য নেশন টু টক অ্যাবাউট লাইভ। দ্যাটস দ্য প্রবলেম। আপনারা আমাদেরকে নিয়ে আসেন, পৃথিবীর যে কোন মঞ্চে নিয়ে যান, নট এ প্রবলেম, এনি মানে উইথ এনি ওয়ান অন এনি চ্যানেল এন্ড এনি টাইম,
উই ক্যান শো আওয়ার গাটস। হ্যাঁ, প্রতিদিন বলি, আপনি রাজনীতি নিয়ে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, অর্থনীতি নিয়ে কথা বলতে চান, লেটস হ্যাভ এ ডিবেট। সি, মেবি ইংলিশ, মেবি ইন বাংলা, নট আ প্রবলেম। আমরা যে কোন জায়গায় বসে এগুলা করতে পারি, আমরা দেখাতে পারি, একদম বিদেশি স্টাইলে হবে। পিপল উইল বি চার্মড, পিপল উইল বি সারপ্রাইজড, পিপল উইল বি স্টান্ড। উই ক্যান সে দ্যাট, লেটস হ্যাভ ইট। আমরা এটা করতে পারবো। দ্যাটস হোয়াই উই নিড লিডারশিপ লাইক দ্যাট। তো আমি মনে করি তারেক রহমান সাহেব এটা মানে উনি এটা গ্রহণ করবেন এবং আমরা এটা দেখতে চাই, কারণ এভাবেই আমরা নতুন করে নতুন বাংলাদেশের মানে আপনার শুরু এবং সূচনা হোক, এটা আমরা চাই। এগুলাকে আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। মিডিয়া জনগণের উদ্দেশ্যে কথা বলতে হবে, ভাষণ দিতে হবে, প্রতিটা বিষয়ে আমরা ক্যাপাসিটি দেখতে চাই, তারা কিভাবে লেখাপড়া করেন কিনা, মানে জানাশোনার চেষ্টা করেন কিনা। মনে রাখবেন, এখানে পিএইচডি ডিগ্রি হলো ডিবেট করতে পারবে না, ডিবেট অন্য লেভেলের কাজ। আপনাকে এটা জানাশোনা কি পরিমাণ আছে বিভিন্ন বিষয়ে আপনার মানে অর্থাৎ মানে মানে এই যে বিতর্ক করার বা জানাশোনার, সবাই তো 100% বিতার্কিক হবে না ডেফিনেটলি, বাট বক্তব্য দেওয়া, উপস্থাপন করা, কথার মানে মানে আপনাকে তথ্যভিত্তিক আলোচনা করা, লেটস হ্যাভ ইট, মানে উই হ্যাভ টু হ্যাভ ইট লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে তারেক রহমান সাহেবের এটা নেওয়া দরকার এবং নতুন কিছু শুরু হতে পারে এখান থেকে। আচ্ছা, সো প্র্যাকটিস লাগে অ্যাবসলিউটলি। এটা যে কথাবার্তা তারা বলেন এই কথাগুলাই, বাট দ্য প্রবলেম ইজ ডিবেটে বা রাজনৈতিক মানে ডিবেট যখন হয়, পলিটিক্যাল ডিবেট বিটুইন লিডারশিপস বা লিডার্স, রাইট, সেটাতে হয় না। যেমন ৭৭-৫৪ বছর আগে আমি করেছিলাম, সেই করেছিলাম, তো এগুলো সাধারণত হয় না। এখানে হচ্ছে এখন আপনি কোন অবস্থা আছে, ভবিষ্যতে আপনি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, পলিসি মেকিং এর ব্যাপার সেবার, মানে পলিসি কি হবে, কি পলিসিতে আপনি বাংলাদেশকে আগামীতে দেখতে চান, নিয়ে যেতে চান, আমরা দেখতে চাই। আমি মনে করি উনাকে বিশ্বাস করেন, উনি পারবেন, উনি চাইলেই পারবেন। উনি কোনো ভয় পাওয়ার বা উনি কোনো ধরনের আপনার এই যে কি বলে এটাকে নিজেকে মানে এখন এটা তো বিএনপির জন্য এখন খারাপ হবে যে লাইভ ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছেন। এখন এটা যদি গ্রহণ না করেন, এটা বিএনপির জন্য সিরিয়াসলি এটা খারাপ মানে রেজাল্ট বয়ে আনবে। এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এখন যে কোনোভাবে আমরা একটা ডিবেট দেখতে চাই অর্থনীতি বিষয়ে। কি জ্ঞান আপনি নেন, ফর এক্সাম্পল, রাইট, কি কি জ্ঞান আপনার আছে, কি বিষয়ে আপনি কথা বলতে পারেন, আমরা জানবো না। আমরা তো মানে শুধু ট্র্যাডিশনালি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বেছে নিব এবং তারাই, এটা হবে না। নতুন প্রজন্মের লিডারশিপ হতে গেলে আপনাকে এই গাটস বা মানে এবিলিটি আপনার থাকতেই হবে। এবং আমি বিএনপির আপনার চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেবকে মানে বলবো, রিকোয়েস্ট করবো, প্লিজ টেক 2 to 3 days আপনার, এবং স্পেসিফিক সাবজেক্ট, যেহেতু প্রথম বাংলাদেশে আপনারা খুব লিমিটেড স্পেসিফিক সাবজেক্টে কথা বলতে পারেন, ওয়াইড ভ্যারাইটি অফ মানে ইস্যুস, এগুলো আপনার পারবেন না এখন ডেফিনেটলি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তো আমি মনে করি যে এই ছোট্ট পরিসরে হলেও আপনি শুরু করতে পারেন, আমরা শুরু করে দিই এবং নতুন কিছু সৃষ্টি হোক বাংলাদেশে, এবং এটা হবে আমাদের নিউ মানে আপনার নিউ বিগিনিং। আমরা আগামী যারা লিডারশিপে আসবেন, আমি আপনাকে আজকে কথা বলি, তাই আমরা যদি কখনো বাংলাদেশের রাজনীতি করি, আমাদের আপনার 3টা ধরেন, আমি আজকে একটা মানে পার্টির দায়িত্ব নিলাম, আপনার 3টা ডিবেটে আমরা আমন্ত্রণ জানাবো, লেটস টক অ্যাবাউট দ্যাট, নট এ প্রবলেম, এনি টাইম। 3টা ডিবেট হতে হবে, মাস্ট বি। মানে যেহেতু এবার একটা অগোছালো নির্বাচনের মতো, যখন এই সরকার যাওয়ার পরে যখন সরকার আসবে, তারা তো এরপর তো নির্বাচন সেট করা হবে, কোন কোন সময় নির্বাচন হবে, টাকা গভর্নমেন্টের অধীনে, এটা তো ফিরে আসছে যেহেতু মানে রায়ের কারণে। তো আমরা চাইবো এগুলা যেন 1 মাস আগ থেকে শুরু হবে ডিবেট বিভিন্ন ইস্যুতে। এই ডিবেটগুলা মানে বিভিন্ন প্রশ্ন নেবেন তারা, লাইভ দর্শকের উত্তর দিবেন, দেখতে হবে। আর আপনি যদি এটা না থাকে, আপনি রাষ্ট্র পরিচালনা করলে সফল হবেন না আপনি। এটা না যে আমি কোনো কিছু করবো না, আমি বেরোই, আমি আমার কাছে গোপন কিছু জিনিস আছে আমি এখানে মানে করে ফেলবো না। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। পৃথিবীতে কোথাও এই ধরনের সিস্টেম নাই। বাংলাদেশে মানে আজগবি সব কাজ কারবার। আমরা এটা চাই না, আমরা চাই এটা হোক। দ্যাটস দ্য বটম লাইন। সেকেন্ড থিং হলো এপস্টেইন ফাইল নিয়ে আপনি বলেছেন। এপস্টেইন এই যে সেক্স প্রিডেটর এবং এই আপনার এই যে এই ফেরোফাইল, এই লোক কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার নামও আসছে এখানে। এবং আজকে দেখলাম একটু আগে, আপনি জানেন কিনা আসলে আশ্চর্য হবেন, মানে জেফ্রি এপস্টেইনের কাছে খাবার গিলাফ, যেটা আপনার হোলি ক্লথ যেটাকে আমরা বলি, সেটা 3 টুকরা পাঠিয়েছিল মানে আরব আমিরাতের আপনার আমির, উনি তার কাছে পাঠিয়েছিলেন রিসিভ করার জন্য, মানে পবিত্র হিসাবে। এটা আজকে দেখলাম পত্রিকাতে আসছে, আব্দুল আলম হিসাবে নাম আসছে, শেখ হাসিনার নাম এখানে আসছে, ICCDB তো এই কাজগুলো নিয়ে সে কাজ করতো, সে পোলিও কাজ করতো কিন্তু জেফ্রি এপস্টেইন, মনে রাখবেন। তো এগুলার বিভিন্ন ধরনের দান্দা ছিল, বিভিন্ন ধরনের ইস্যুতে কাজ করতো। আসলে এগুলো হচ্ছে যে সব ধরনের মানুষ, একটা ভয়ঙ্কর লোক ছিল পৃথিবীতে, বড় বড় কাউকে সে টাচ মানে সারে নাই। এখানে মামদানির মাকে নিয়ে যে আজকে প্রশ্ন উঠতেছে, আমি লেট মি মেক ইট ক্লিয়ার। মামদানির মার বিষয়টা হলো, মামদানির মা যে পার্টিতে গেছিলেন, ওই পার্টিতে এপস্টেইন আসিল কিনা এটা কেউ বলতে পারে নাই। তবে উনি একজন পরিচালক হিসাবে ওই জায়গাতে গেছিলেন, যেখানে বিল ক্লিন্টন এবং আজকে অ্যামাজনের যে মানে মালিক যিনি মানে জেফ বেজোস, উনিও ছিলেন এখানে। সো মামদানির মার এখন পর্যন্ত উই হ্যাভেন্ট ফাউন্ড এনি রং ডুইং
মানে মানে ফ্রম দ্যাট। সো উনি গেছিলেন একজন ডাইরেক্টর হিসাবে, তারা দাওয়াত দিয়েছিল। সো এটাই, এর চেয়ে বড় আর নেগেটিভ কোনো কিছুই নাই, নাম আসছে ডেফিনেটলি। তো এটা আমি আপনাকে ক্লিয়ার করে করলাম যেন আপনারা এটা জানেন। অনেকেই এই কথাগুলো আলোচনা করতেছেন, ডেফিনেটলি খারাপ কিছু হলে তো আলোচনা আমরা করবোই, তবে মামদানির মাটা ক্লিয়ার। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী, ভারতীয় মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাস্যকর এবং অপমানজনক। কিভাবে উনি বাইজি হয়ে গেছিলেন, বাইজি তো বোঝেন, মানে পুরুষ বাইজি। কিভাবে এপস্টাইন তাকে বলছে যে তুমি যদি, মানে দেখেন এরা কতটা নিচে নামতে পারে, দেশের মান সম্মান, নিজের মান সম্মান, ভারতের মান সম্মান একদম মানে ধূলিসাৎ করে দিয়ে নিজের স্বার্থের জন্য এটা কি করতে পারে বিহাইন্ড দ্য সিন। মানে অনেক লিডার আছে যারা, টু বি অনেস্ট উইথ ইউ, আমি যদি বলি, আমরা বলি না একটা ইংরেজিতে একটা খারাপ শব্দ আছে না, সাক দিস, ইউ নো আই মিন, ডি ফর ডেল্টা, এইসব মিলিয়ে নিয়েন। সো এরা কিন্তু এটাও করতে পারে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। সো উনি সেখানে মানে সেজেছেন বাইজির মতো উনি নাচ করেছেন টু প্লিজ ওর এন্টারটেইন প্রেসিডেন্ট ট্রাম্প সো দ্যাট হি ক্যান গেট সাম বেনিফিট। এবং ডেফিনেটলি এবং ইসরায়েলে গেছিলেন এটা এপস্টাইন বলেছে, যেহেতু এপস্টাইনের ওই কানেকশনটা ছিল সব পর্যায়ে, সুতরাং তার মূলত এই কাজটাই উনি করেছেন। কেন ইমাজিন দ্যাট? এবং ভারতে এখন পর্যন্ত এটা নিয়ে যারা মানে আপনার যারা মানে যেটাকে আমরা বলি কি বলি, ওই যে কি মিডিয়া, গদি মিডিয়া, তাদের কোনো বক্তব্য নাই। লিবারাল কয়েকটা মিডিয়া তার প্রশ্ন তুলেছে যে ওয়াই ডিড হি ডু দ্যাট। সো এটা কি বলছে এটা, ইয়া, সো হাস্যকর। আপনি কল্পনা করেন উনি নেচেছে একজন প্রধানমন্ত্রী, কতটা ডিসগ্রেসফুল একটা জিনিস যে একটা দেশের প্রধানমন্ত্রী উনি গিয়া নাচানাচি করে উনি সফলতা মানে সমর্থন আদায় করতেছেন বর্তমানে, মানে করেছেন সেই সময়। দ্যাটস ডিসকাস্টিং লেডিস এন্ড জেন্টলম্যান। দেয়ার আর মেনি আদার ইস্যুস মানে উঠে আসছে এখানে বিভিন্ন। এখন শুনলাম যে মানে এপস্টাইনের তার একটা মানে ছেলেও আছে 14 বছরের, কমপ্লিটলি সিক্রেট উনি রেখেছিলেন। 14 বছর একটা মানে আপনার একটা ছেলে আছে। সো এটার পরিচয় মানে ডেইলি মেইল এটা রিপোর্ট করেছে। সো দিস গাই ওয়াজ এ রিং লিডার অফ এভরিথিং, এবং কার হয়ে কাজ করতেন আপনি নিশ্চয়ই জানেন। এবং এই জন্য পৃথিবীটা জিম্মি করে রেখেছিল এপস্টাইন। যারাই সেখানে গেছেন, যারা নেতৃত্বে এসেছেন, কেউ তার এপস্টাইনের দাবিকে অগ্রাহ্য করতে পারে নাই, বিকজ সবার ডার্ট তার কাছে ছিল। দিস ওয়াজ গাই ওয়াজ মানে পৃথিবী আর কোনোদিন এপস্টাইনের মতো এমন মানে এক ধরনের মানে সেক্স ক্রিমিনাল এবং ব্ল্যাকমেইলার পৃথিবী আর কোনোদিন দেখবে বলে অন্তত আমি মনে করি না লেডিস এন্ড জেন্টলম্যান। এটা একটা বিপজ্জনক এবং মারাত্মক একটা পাবলিক ছিল। সেকেন্ড থিং হলো আপনার যে আজকের হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুড নিউজ হলো যে আমি এখনো মনে করি যে ইরানের উপর যে কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প ডিসকাশন আলোচনা ওপেন রেখে হয়তো এমন কোনো শর্ত দিবেন, মানে যদি ইরান এগ্রি হয় ভেরি গুড। আমি আবার বলছি ইরান শুড সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য কান্ট্রি অনেস্টলি স্পিকিং। না হলে সম্ভবত মানে সব কিছু সেট আপ বর্তমানে মানে যদি হামলা হয় এটা বিপজ্জনক হামলা হতে পারে। তবে আলোচনা এই মুহূর্তে এখন আমি যখন কথা বলছি 1 ঘন্টা আগে আলোচনা চলছে ইরানিয়ান অথরিটি এবং যুক্তরাষ্ট্রের মানে আপনার যে মানে স্পেশাল মানে অ্যাডভাইজার ওর আপনার এই টু দ্য প্রেসিডেন্ট ট্রাম্প নেম ইজ উইটকফ। সো বদলুকের সাথে আলোচনা চলছে, লেটস সি। এবং এখানে আপনার তুরস্কে মানে আলোচনা চলছে, আশা করি সামথিং কিছু বের হয়ে আসবে। তো অ্যাটলিস্ট ইরান মানে লিবিয়া বা ইরাকের মতো ধ্বংস হবে না, এই এই মানে আশাটা আমরা করতেছি এই মুহূর্তে। সেকেন্ড থিং হলো সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো যে আপনার আইসিসির মানে সিদ্ধান্ত মানে যেটা সেটা হচ্ছে যে মানে পাকিস্তান যে ঘোষণা দিয়েছে পাকিস্তান যাবে না। এখন পাকিস্তানকে তারা ভয়ভীতি দেখাচ্ছেন, গোপন মিটিং হয়েছে বলে নাকি দ্য রিজাল্ট অফ দিস সিক্রেট মিটিং মানে আমি এই আপনার এই আইসিসি যারা আছেন ডাইরেক্টর এবং দ্য ডাইরেক্টরস, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো আমরা এখন শুনলাম না, যেহেতু তারা মিটিং শেষ হয়েছে। আমি আজকে বলতে পারি 99% আমি কনফার্ম পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের বড় ধরনের শাস্তি বা বড় ধরনের পদক্ষেপ আইসিসি নিতে পারবে না। এখন এমনিতেই বাংলাদেশ নিয়ে তারা জটিলতা আছে, এই অবস্থা পাকিস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে চায় তারা মারাত্মক বিপদে পড়বে এই মুহূর্তে। আমার মনে হয় না এই গার্ডসি আইসিসির আছে পাকিস্তানের বিরুদ্ধে এভাবে তারা এই মুহূর্তে কোনো পদক্ষেপ তারা নিতে পারে। তবে সবচেয়ে মারাত্মক জিনিস যেটা হচ্ছে যে আপনার $9 কোটি গেছিল, 9 কোটি রুপি মানে টাকা মুস্তাফিজ মানে উনি সে পায় নাই। বাংলাদেশের 350 কোটি টাকা লস, ভারতের 6100 কোটি টাকার লস মানে আইসিসির। জাস্ট ইমাজিন বাংলাদেশ কিভাবে তছনছ করে দিয়েছে মানে ক্রিকেট খেলাটাকে। এবং একটু আগে আমি দেখলাম মোহাম্মদ ইউসুফ যে আপনার সাবেক অধিনায়ক এবং ওপেনার মানে মনে আছে ইউসুফ, ওনার নাম ছিল ইউসুফ ইউহানা মনে আছে, সেই ভদ্রলোক আজকে বলেছেন যে ভারত আধিপত্য বিস্তার করে এবং ভারত ক্রিকেটটাকে ধ্বংস করেছে তাদের আধিপত্যের কারণে। আমি সবসময় বলে রাখছি আজকে কল্পনা করেন যে আপনার যদি ভারত সুপার পাওয়ার কখনো হয় এদেশের এই এলাকাতে একটা দেশের শান্তি থাকতে পারবে না। আমরা আশা করি ভারত কখনো এই জন্য সুপার পাওয়ার হবে না আপাতত, তাদের যদি আপনার মানে ব্যবহারে মানে পরিবর্তন না হয়। সো 6100 কোটি টাকা শুধু পাকিস্তানের জন্য মানে ধ্বংস হয়ে গেল। এবং আজকের আরেকটা রিপোর্ট হলো যে সম্প্রচার
মানে যারা করবেন, যারা কর্তৃপক্ষ, যারা সম্প্রচারের দায়িত্ব পেয়েছেন, তারা সত্য পেয়েছেন, তারা 337 কোটি টাকার মানে আপনার ভারতের আইসিসির কাছে দাবি করেছেন তাদের লস, বিকজ ইফ পাকিস্তান ডাজন্ট গো টু শ্রীলঙ্কা or India, I forgot the venue, or Sri Lanka to play with India. So this is a bizarre situation এবং they have never seen. Now আজকের খবর হলো পাকিস্তান বলছে বাংলাদেশ যদি যায় তারা ভারতের সাথে তারা ম্যাচ খেলবে। এখনো মানে সপ্তাহ মানে 10-12 দিন 7-8 দিন বাকি আছে। যদি তারা চায়, যদি আইসিসি মনে করে যে না লেটস ডু সামথিং, বাংলাদেশকে কনভিন্স করে ভারতীয় গভর্নমেন্ট প্লাস আইসিসি বাংলাদেশের সাথে তারা যোগাযোগ করে, এবং পাকিস্তান আছে সেখানে নিশ্চয়ই অনেক দাবি দিলে, শর্ত দিলে পাকিস্তান সেখানে সহযোগিতা করবে বাংলাদেশকেও, বা সবাই মিলে একটা সিদ্ধান্ত বেরোয় আসতে পারে। আর ভারত যদি মনে করে ইট ইজ আওয়ার ইগো, আমরা এটা করবো না, তারা দ্যাটস ফাইন, দে ক্যান ডু দ্যাট। বাট মনে রাখবেন ক্রিকেট ইজ বিং ডিক্লাইন্ড। এর মধ্যে বাংলাদেশের মার্কেট, ক্রিকেটের মার্কেট অন্যতম একটা মার্কেট এবং দর্শক, এবং পাকিস্তান অ্যাজ ওয়েল। এগুলোর বাদ দিয়ে ক্রিকেট এমনিতেই ক্রিকেট মানে গড়ে উঠে গেছে, যদিও এটা মানে কলোনিয়াল গেম, বাট গড়ে উঠে গেছে। সেই সময় এই সিদ্ধান্তগুলো নেওয়া ক্রিকেটের বিপক্ষে যাচ্ছে, এবং ক্রিকেট হয়তো একটা পর্যায়ে উপমহাদেশ থেকেই মানে বিতরণ হবে যে ব্যবস্থা চলছে। কারণ এবার যদি ভারত মানে কন্টিনিউ তার আধিপত্য বিস্তার করে থাকে, একটা পর্যায়ে আমি মনে করি আচ্ছা নট আউট নুমান তামিম, আচ্ছা তামিলান্ডু, হ্যাঁ আমি এটা বলেছি এই কারণে, তারা দেখলেই তো তামিলনাড়ু মনে হয়। বিশ্বাস করেন নট আউট সে যদি ভারতে যায় কেউ মনে করবে না যে সে মানে আপনার তামিলনাড়ুর না, কারণ তামিলনাড়ু মানুষগুলো এইভাবেই বিশ্বাস করে, তাদের দেখলেই মনে হয়। আচ্ছা যতক্ষণ তারা কথা বলবে তার সাথে বুঝতে পারবে না যে তার মানে সে আসলে তামিলনাড়ু থেকে উঠে আসে নাই, বা তাকে শ্রীলঙ্কারও মনে হয়। আপনারা জানেন তাকে কিন্তু মানে শ্রীলঙ্কার মনে হয় মাঝে মাঝে। এবার উত্তরপ্রদেশের না, মানে তামিলনাড়ু আর হচ্ছে আপনার ওই যে আরেকটা এই যে তামিল মুভির মতো, মানে এইভাবে আর কি, মানে মানে তার মনে হয় এই লোকটাকে। এই দালালরা দেখেন, এখানে একটা জিনিস উল্লেখ করি, ভারতীয়রা দেখেন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিষয়ে, কিন্তু খেয়াল করছেন আপনি মানে বাংলাদেশের যাবেন না মানে কয়েকটা দালাল তৈরি হয়েছে, এই দালালগুলোর টাকার বিনিময়ে এখানে বুঝতে হবে এটা আমরা শুরু করি নাই, আমরা চাইনি, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ রুখে দেওয়ার যদি না, ইফ দে ডোন্ট স্ট্যান্ড আপ টু দিস বুলিং অ্যান্ড আনফেয়ারনেস, বাংলাদেশ আরো বিপদে পড়বে। এবং এটা কি উপকার করেছে সারা পৃথিবীতে ভারতের মানে বাংলাদেশের এবং ক্রিকেটের কল্পনাতীত। কারণ ভারত এখন আন্ডার প্রেশারে আছে, তাদের আধিপত্য থেকে তারা একটু সরে আসবে বলে আমি আগামীতে, আপনি দেখছেন তো মানে অলিম্পিকে অলরেডি ভারতকে না বলা হয়েছে, কারণ আপনারা খেলাকে পলিটিসাইজ করেন আপনাদের নিজেদের স্বার্থে। সো উই ক্যান ডু দ্যাট। এবং মাইনরিটি নির্যাতন অন্যতম ইস্যু মানে অলিম্পিক দেওয়ার কারণে, কারণ ভারত নাম্বার 1 মাইনরিটি নির্যাতনের দেশ এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যার আর মেনি থিংস উই হ্যাভ উইটনেস এন্ড উই আর ওয়াচিং এভরিডে। সেখানে বলে রাখি যে আগামীতে মানে মুদ্রা কথা আমরা টু দ্য এন্ড, টিআইবি যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা জন্য তারা ধন্যবাদ পেতেই পারে। এর মানে না এটা বিএনপির কে বেশি দিচ্ছে, এই জন্যই সাহস করে যে ডাক না করে তারা যে সঠিকভাবে তথ্য তুলে ধরেছে, এটা আগামীতে আমাদেরকে রাজনীতিতে এবং আইনি শাসন প্রতিষ্ঠা করতে মারাত্মক ধরনের হেল্প করবে বলে আমি মনে করি। আর বিফ খাবার মানে এখানে কি কোনো মানে দেখুন, আমি মনে করি না আপনারা যেখানে আসছেন এসে পর্ক লিখেন, আপনি যদি পর্ক লিখেন স্বাভাবিকভাবেই এখানে লাইভে এসে বিফ খাওয়া শুরু হয়ে যাবে। এটা আপনারা করবেন না কখনো, আপনারা বাধ্য করবেন না। আপনারা এই যে মুস্তাফিজকে কিন্তু এই কাজটা যদি না করতেন, সবচেয়ে ক্ষতি ক্রিকেট সংশ্লিষ্ট এই ডিসক্রিপেন্সিসের জন্য ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হচ্ছে ভারত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম ভারত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংস্থার নাম হচ্ছে আইসিসি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় নাই, পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে না। এই 333 কোটি টাকা এটা তো অতিরঞ্জিত হিসাব ডেফিনেটলি। আমি আবারও বলছি, আদানি আমাদের কাছ থেকে 1,20,000 কোটি টাকা নিয়ে গেছে। আদানি যদি 1% দেয়, ক্রিকেট মানে বোর্ড চলতে পারবে আরো আপনার মানে 25 বছর। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট গাইজ। এবং আমরা যে পরিমাণ দুর্নীতি, লুটপাট এবং অর্থ অপচয় হয় আমাদের কল্পনাতীত। সুতরাং এগুলো নিয়ে আমরা 333 কোটি টাকা করে ব্যাপারই না বাংলাদেশের জন্য। সম্মান এবং দেশের সার্বভৌমত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আর একটা কি বলছেন আপনি? আই লাভ ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আচ্ছা, ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলি, কাউন্সিলর সাবিনা খান, ওকে, এগুলা এখন উঠে আসবে, কেননা আমি বলছিলাম কিন্তু আপনি দেখেছেন যে মানে উনি বাংলাদেশে আসছেন, উনার বিরুদ্ধে এখন অপপ্রচার। মূর্খতা হলো এখন আর ন্যাশনালিজমের রাইজ হচ্ছে, এখন খুঁজে খুঁজে তারা বের করতেছেন। এখন আর কিন্তু মানে পরিস্থিতি খুবই কঠিন এখন মানে এই দেশগুলোতে, কারণ তারা খুঁজে খুঁজে বের করতেছেন বিভিন্ন স্ক্যান্ডাল, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিনিয়াপলিসের এই ঘটনাগুলো নিয়ে অনেকগুলা সমালোচনা হচ্ছে এবং এগুলো উঠে আসতেছে। আরও একটা জিনিস বলি, আজকে সবচেয়ে আরেকটা ব্রেকিং নিউজ যেটা আমরা আলোচনা করা দরকার ছিল, টিউলিপ সিদ্দিকির 6 বছরের জেল, 6 বছরের জেল হয়েছে টিউলিপ সিদ্দিকির। ববির 3 বছরের জেল মানে উনার ভাইয়ের। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। ব্রিটেনে তুলপাট এগুলো নিয়ে। কালকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেননা এখন আমি কনফার্ম হলাম, এখন আমি আই ক্যান কনফার্ম দ্যাট যে নিশ্চয় তথ্য আছে সরকারের কাছে। নিশ্চিত প্রমাণ না থাকলে তারা এই কাজটা করতেন না। ব্রিটিশ গভর্নমেন্টের একজন এমপিকে ভেবে চ্যালেঞ্জ করতেন না তারা। এটা আমি এই মুহূর্তে মনে করতে পারি, যেহেতু তারা এই কাজটা করেছেন। ভাই
doesn't want Bangladesh its so-called কি কলকাতা to call Kolkata Bangladesh is to call কলকাতা আচ্ছা সো আমি আপনাকে বলি যে এখন আমি বিশ্বাস করি যে এটা সত্য যেহেতু জাজমেন্ট দিয়ে দিছে এর মানে কি জানেন এর মানে তাদের কাছে সুস্পষ্টভাবে ক্লিয়ার মানে প্রমাণ আছে আর নাহলে তারা এই কাজ করতো না কারণ ব্রিটিশ মিডিয়া প্লাস হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ওন গভর্নমেন্ট রাইট নাও তার প্রধানমন্ত্রী তার বন্ধু মানুষ এখন আছেন এর মানে হচ্ছে বাংলাদেশ ভয় করে নাই বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বা দিস গভর্নমেন্ট হ্যাজন্ট বিন ব্যাকড আপ এগেইনস্ট I mean, honestly speaking, Sheikh Hasina and her dynasty. So this is something maybe, like I said, that I request the government not to go forward with this one because you can put aside or ignore it because so that we do not have any kind of bizarre relationship with the British government. But look like everything is going on well, ladies and gentlemen. British High Commissioner Sarah Cook আজকে আপনার met with the chief of army and chief advisor, so everything the business is as usual normal, so no problem. But নিশ্চিত করে বলতে পারি এটা মানে এই যে রায়চা বা জাজমেন্টটা অর্থাৎ শেখ হাসিনার ডাইনেস্টির রাজনৈতিক মৃত্যু ঘটতে যাচ্ছে একদম চিরতরে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি কেননা টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা এটা ওনার মানে পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিয়েছে এবং এটা প্রমাণিত এখন গভর্নমেন্ট চ্যালেঞ্জ করতে পারে ব্রিটিশ গভর্নমেন্ট বা শি ক্যান চ্যালেঞ্জ টু যে আমার বিরুদ্ধে মিথ্যা I am damn sure right now that they have the evidence. If not, they wouldn't do that. So আমি নিশ্চিত করে বলতে পারি এতদিন আমি মনে করেছিলাম আমি বলেছিলাম সরকারকে ওয়ার্ন করেছিলাম not to do that because if you guys cannot prove beyond reasonable doubt so you'll be in trouble because they আপনার এন্টায়ার বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবে তখন শেখ হাসিনা এবং ভারত সো এটা থেকে এই রায়ের মাধ্যমে জাজমেন্টের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত যেহেতু উনি একজন ব্রিটিশ এমপি ওই লেভেলের হাই প্রোফাইল আমি বিশ্বাস করি এটা আপনার আমাদের প্রধান চিফ জাস্টিস পর্যন্ত এটা মানে অবগত এবং ওনারা জানেন এবং এটা রিভিউ করেছেন তারা ডকুমেন্ট এবং জাজমেন্ট না যদি করে থাকেন তাহলে এই বিচারপতি থাকার কোনো মানে নাই উনি একজন সিরিয়াসলি একজন প্রজ্ঞাবান ইন্টেলেকচুয়াল এবং সত্যিকার অর্থে একজন ম্যান অফ ট্রান্সপারেন্সি এবং মানে অ্যাকাউন্টেবিলিটি সো আমি বিশ্বাস করি তারা বুঝে শুনে জেনে শুনেই মানে এই জাজমেন্টটা দিয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও আশা করি অন টাইমে আগামীকালকে চেষ্টা করবো ভালো থাকবেন যাওয়ার আগে আবার বলি যারা এইমাত্র যোগ দিলেন আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট টিআইবি আমরা চাইবো তারা আরও যেন এই কাজগুলো করেন সুশাসনের জন্য এতদিন তারা ডিসফাংশনাল ছিলেন বিভিন্ন কারণে এবার আমরা মনে করি তারা ফাংশনাল হয়েছেন এবং তারা পৃথিবীকে তারা জানিয়ে দিবেন মানে সুশাসনের ক্ষেত্রে তাদের ভূমিকা পদক্ষেপগুলো অমর হয়ে থাকবে দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাভ এ ব্লেসড ডে সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম